বছর। এবার আমাদের সরাসরি আমরা ট্রেনিংয়ে চলে যাব। আমি প্রথমেই অনুরোধ করব সোমাদিকে বলার জন্য। সোমা মজুমদার, আমি সোমাদির পরিচয় আগে দিয়েছি। সোমাদি এবার আরেকটা কথা জানিয়ে রাখি, সিনিয়র ফেলোশিপ পেয়েছেন পুতুল নাটকের উপর। এটা খুব গর্বের বিষয়, যেটা সারা দেশের থেকে একজনকে বিবেচনা করা হয়, কয়েকজনকে, তার মধ্যে সোমাদি একজন, পুরো দেশের, ভারতবর্ষে। এটা আমাদের খুব গর্বে। সোমাদি তোমাদেরকে আজকে বলবেন হচ্ছে দ্য রোল অফ স্কুল ইন দ্য নেক্সট জেনারেশন। আমি সোমাদির কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সোমাদি তার বক্তব্য তোমাদেরকে রাখবে, নিশ্চয়ই তোমাদের খুব কাজে লাগবে। তোমাদের কাজের বিষয়ই আমি ঠিক করেছি, স্কুলে করছি। তোমরা শোনো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। মাননীয় অশোক পাল মহাশয়, তোমাদের প্রধান শিক্ষক, তাকে আমি শ্রদ্ধা করি। আর সবচেয়ে কাছের এবং প্রিয় যারা তোমরা আমার সামনে বসে আছো, কারণ ছোট ছোট এই কচি মুখগুলো বা এই সুন্দর হাতগুলো, এগুলোই কিন্তু আমরা যারা সংস্কৃতি চর্চা করি তাদের মূল হাতিয়ার। গন্ডগোল করো না। তার কারণটা কি জানো? এই যে দাদা বললো আমি পুতুল নাচ করি বা পুতুল নাটক করি, তোমাদের স্কুলেও আমি পারফর্ম করে গেছি। তোমাদের কারণ মনে আছে? মনে আছে? নেই? মনে নেই। আচ্ছা, ঠিক আছে, পরে কখনো সময় সুযোগ হলে আবার আসবো। কিন্তু ঘটনা হচ্ছে এই যে বিদ্যালয়, বিদ্যালয়টা কি? একটা পরিবার, তাই তো? একটা পরিবার, একটা প্রতিষ্ঠান। তার প্রধান তোমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের, শিক্ষিকাদের সহযোগিতায় এই পরিবারে তোমরা শিক্ষা গ্রহণ করতে আসো। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেকের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশ ঘটে কিন্তু এই বিদ্যালয়ের মাধ্যমে। এর কারণ কি? আমি কিছু কঠিন কঠিন কথা বলছি না। তোমরা ক্লাস 9-এ পড়ো, নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা শিশু বা একজন শিক্ষার্থী শৈশব, কৈশোর এবং যৌবনের বয়ঃসন্ধির সময়টা একটা ব্যাপক সময় বিদ্যালয়ে কাটায়। তা বিদ্যালয়ে পড়াশোনা শিখতে আসি সবাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটাকে বলে। তার সাথে সাথে যে বিকাশগুলো একজন শিক্ষার্থীর জীবনে ঘটে থাকে, সেগুলো কিন্তু স্কুলের মাধ্যমেই তোমাদের মধ্যে রোপিত হয়। সেই বীজটা কিন্তু স্কুলের মাধ্যমেই তোমাদের মধ্যে বপন করা হয়। তার ফলশ্রুতিতেই পরবর্তীকালে তোমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে যে পেশাগত জীবনে বা অন্যান্য দিকে যেভাবে প্রবেশ করতে পারো, তার মূল যে বীজটা, সেটার চারণভূমি হচ্ছে তোমাদের বিদ্যালয়। এবার বলছি সংস্কৃতি। সংস্কৃতি কি? প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু কোনো না কোনো সাংস্কৃতিক গুণাবলী আছে, এটা আমি বিশ্বাস করি, মানি, এবং তোমরাও জানো। কেউ গান গাইতে ভালোবাসে, কেউ নাচ করতে, কেউ আবৃত্তি, কেউ অভিনয়, কেউ সুন্দর ছবি আঁকে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সৃজনশীল ভাবনা কিন্তু আছে। আছে তো? সে যে গানই হোক, হোক না সে কোনো হিন্দি সিনেমার গান, কিন্তু ভালো তো গায়, গায় না? কি ভুল বলছি? বলছি। গানের সাথে সাথে বন্ধুরা তো তবলা বাজায়, বেঞ্চে বাজায় না? বাজায় তো। কাউকে নকল করতে ভালো লাগে না? লাগে তো। তাহলে এগুলো সব সৃজনশীল বিকাশ প্রত্যেকের মনের মধ্যেই থাকে। সেটা বিকশিত হয় কিসের মাধ্যমে? সংস্কৃতি চর্চার মাধ্যমে। তাই এই যে বিদ্যালয়ের পড়াশোনা শেখার পাশাপাশি যে আমাদের বিষয়টা হচ্ছে থিয়েটার। শুধু থিয়েটার নয়, থিয়েটার একটা সাংস্কৃতিক মাধ্যম। এই যে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, সেগুলোরই মেলবন্ধন হচ্ছে থিয়েটার। থিয়েটার মানে নাটক, নাট্যকলা। এটা আমাদের ভারতবর্ষের একটি প্রাচীনতম সংস্কৃতি, যে সংস্কৃতি
কাদের হাত ধরে এগিয়ে চলবে? আমরা তো করছি, তোমাদের হাত ধরে এগিয়ে চলবে। তোমরা বর্তমান প্রজন্ম, তোমাদের এই সংস্কৃতি চর্চা বা সংস্কৃতির প্রতি আগ্রহ, ভালোবাসা এগুলো জারি তো রাখতে হবে, তবেই তো তোমরা আরো দূর এগিয়ে যাবে। ভবিষ্যতে হয়তো অন্য কোনো পেশায় যুক্ত হবে, কিন্তু সংস্কৃতি চর্চা যদি তোমাদের নিজস্বতাকে আরো উদ্বুদ্ধ করবে, নিজস্বতাকে জাগিয়ে তুলবে। কারণ সংস্কৃতি ভারতের অন্তরের বস্তু। সংস্কৃতি চর্চা তোমাদের হাত ধরে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাবে। এবার কেন করবো আমরা সংস্কৃতি চর্চা? আমরা তো স্কুলে পড়াশোনা শিখতে আসি, স্কুলে পড়াশোনা শিখবো, শুধু তার মধ্যে এই ইতিবাচক দিকগুলো বা কেন আমরা সংস্কৃতি চর্চার সাথে যুক্ত থাকবো বা এইটা করে আমাদের কি হবে, সেটা তো একটা প্রশ্ন আসে, তাই না? যে কেন আমরা থিয়েটার করবো বা নাটক করবো বা গান করবো, নাচ করবো, কেন করবো? আমরা তো পড়াশোনাই করবো। যদি এখানে সংস্কৃতি চর্চা স্কুলে না থাকতো, তোমাদের স্কুল থেকে অঙ্কিতার মতো ছাত্রী বেরোতো না, তাই তো? সে কিন্তু স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু সাথে সাথে সে সঙ্গীত চর্চাটাও রেখেছে। তাই এইরকম তো যখন এইরকম পর্যায়ে কেউ পৌঁছায়, তার পেছনে গভীর একটা অনুশীলন, গান, চিত্রনাট্য, পরিচালনা এবং মঞ্চায়ন, এগুলোর উপর একটা থিয়েটার বা নাটক দাঁড়িয়ে থাকে। তো এবার যখন তোমরা কোনো স্ক্রিপ্ট তৈরি করবে, স্ক্রিপ্ট মানে চিত্রনাট্য তৈরি করবে, তোমরা চরিত্র নির্ভর বিভিন্ন তাদের মধ্যে কথা বসাবে, তাহলে এইটা করতে গেলে কতটা চিন্তা শক্তির বিকাশ প্রয়োজন। যে একটা ঘটনা স্যার বললেন, বা ধরো কোনো ওয়ার্কশপ হচ্ছে, যে একটা নির্দিষ্ট বিষয়ের উপর, যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা তোমরা নাটক প্রস্তুত করো, তার জীবনের উপর, তাহলে তোমাদের একটা পড়াশোনা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো ভাবে তো তোমরা করতে পারবে না। সেরকম কোনো একটা বিষয়ের উপর যখন তোমরা একটা স্ক্রিপ্ট বা একটা খসড়া তৈরি করবে, সেটার বিষয় তোমার জানতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, অবগাহন করতে হবে, তখনই তো তোমরা সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারবে যে না, এইভাবে এর মধ্যে এতগুলো চরিত্র প্রয়োজন, একে এই ডায়লগটা দিতে হবে, এখানে এই গানটা থাকবে, এখানে এই নাচটার প্রয়োজন। তখন একটা পূর্ণাঙ্গ নাটক বা থিয়েটার তৈরি হবে। তোমাদের দ্বারাই হবে, তোমাদের মাধ্যমেই হবে। তাহলে এই যে সাংস্কৃতিক যোগাযোগ, সেটা কিন্তু তোমাদের মধ্যে থেকেই ধীরে ধীরে তোমরা বড় হবে, তোমরা বৃহত্তর জগতে পৌঁছে যাবে। এইগুলো তোমাদের ভেতরে রয়ে যাবে। যে পেশাতেই পরবর্তীকালে তোমরা যাও না কেন, সংস্কৃতিকে ভালোবাসা বা সংস্কৃতির সাথে জড়িত থাকা তোমাদের কিন্তু অনেক অনেক সহায়তা করবে। তোমরা বিভিন্ন বিষয় জানতে পারবে। তার সোমা মজুমদার এই মুহূর্তে সারা বাংলার পুতুল নাচ শিল্পের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক, এবং তিনি নিজেও অসাধারণ পুতুল নাচ দেখান এবং নিজে পুতুল তৈরি করেন। এই পরিচয়টা তোমাদের অনেকে জানান। আলো নাট্য সংস্থা আমাদের একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখছিল, একটা সাংস্কৃতিক পৃথিবী। সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য এক ঝাঁক অল্প বয়সী ছেলেরা পাগনাতে ওরা নাটকের দল শুরু করে এবং নিজেদেরকে তৈরি করে। এখানে আমাদের অনেক ছেলে মেয়ে আছে যাদের ভেতরে অনেক সৃজনশীল ক্ষমতা আছে। সেই ক্ষমতাগুলো প্রয়োগ হলে আগামী দিনে হয়তো এখানে তারাও এরকম সেমিনার করতে পারে। আজকের এই সেমিনারের বিষয়বস্তু নিয়ে আলোচনার প্রথম পর্বে যে কথা বলার, আমরা স্কুলে আসি কেন? আমরা কি স্কুলে আসি শুধুমাত্র কিছু বই পাঠ করে, ভালো রেজাল্ট করে, পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য, কিছু আয় করার জন্য? এটাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষা বিষয়টা অনেক বিস্তৃত, অনেক ব্যাপক এবং এর গভীরতা অনেকখানি। এখানে দাঁড়িয়ে আমাকে একবার চোখ পাকাতে হয়েছে। নির্দিষ্ট একটি ছেলেকে ইঙ্গিত করে বলতে হয়েছে যে তুমি এরপরে যদি অশালীন আচরণ করো, তোমাকে এখান থেকে বের করে একেবারে গেটের বাইরে বের করবে। তো এখানে অনেক ছেলে মেয়ে আছে, কারো কারো ভেতরে সেই শালীনতা, সৌজন্যবোধের অভাব আছে, আবার অনেকের আছে।
শিক্ষার উদ্দেশ্য একটি ছেলে বা মেয়েকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উপায়ে বা যে কোনো সমস্যা সেই জায়গা থেকে উত্তরণ এবং তাকে শোভন সুন্দর আচরণ তৈরি করার প্রেক্ষাপট তৈরি করা। এখন সংস্কৃতি আর শিক্ষা দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। সংস্কৃতি মানে শুধুই কি নাচ গান, শুধুই কবিতা বলা? সংস্কৃতি মানে কি শুধুই ছবি আঁকা? আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যেই সংস্কৃতি নিহিত। তুমি যে কথাবার্তা বলছো, তুমি যেভাবে আচরণ করছো, তুমি যেভাবে ক্লাসরুমে ঢোকার সময় তোমার অ্যাটিটিউডটা দেখাচ্ছ, তুমি বড়দের সঙ্গে কথা বলার, ছোটদের সঙ্গে কথা বলার সময় যে গাম্ভীর্য এবং যে মর্যাদা রক্ষা করছো, তাও সংস্কৃতির অংশ। এখন অভিভাবকরা অনেক সময় বলে থাকে, এসব নাচ গান নাটক টাটক নিয়ে এত ব্যস্ত থাকিস, পড়াশোনা শুরু হয়ে গেল। পড়াশোনা কিন্তু শুধু বই পড়ে হয় না। আবার বিশেষভাবে একটু এলোমেলো ভাবেই বলবো, কিছুদিন আগে বিরাটি মৃণালিনী দেবী কলেজ থেকে আমার পরিচিত একজন ফোন করে বললেন যে ভাই, তোমার ছাত্রী তো খুব ভালো। বিষয়টা ছিল অঙ্কিতা ভট্টাচার্য এবছর সম্ভবত হিস্ট্রি অনার্সে ফাইনাল পরীক্ষা দিয়েছে এবং অনেকেই ভেবেছিল সেলিব্রিটি মানুষ, তাকে সাহায্য করার দরকার হবে এবং সাহায্য করার জন্য সবাই রেডি ছিল। অঙ্কিতা বলেছিল আমার ওগুলোর দরকার নেই এবং যিনি আমাকে রিপোর্ট করেছেন তিনি বললেন যে মেয়েটি একটি লাইনও বাইরের থেকে কোনো নকল থেকে লেখেনি, নিজের থেকে লিখে। পরে ওকে যখন ওরা ধরেছিল যে তুমি এটা পারলে কি করে, বললো আরে ভাই, এত হাজার হাজার নোটেশন মুখস্থ করতে পারি আর এটুকু পারি না। তাহলে দেখো পড়াশোনাকে কিভাবে সাহায্য করেছে। মেমোরাইজিং অর্থাৎ তোমার স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় যখন তুমি কবিতা বলো, তুমি নাটকের সংলাপ বলো। তাহলে কে বলেছে সংস্কৃতিতে সবকিছু নষ্ট হয়? কোন গার্জিয়ান বলেন যে ওদের সময় নষ্ট হয়? তুমি যখন অঙ্ক কষছো, অঙ্ক কষার ভেতরে তোমার পর্যবেক্ষণ লাগে, মনোযোগ লাগে। তুমি ছবি আঁকার সময় তো একই পর্যবেক্ষণ ব্যবহার করছো, একই মনোযোগ ব্যবহার করছো। এবং আমরা জানি দুষ্টু ছেলেদের আমরা কিন্তু ছবি আঁকতে বলি, যে ভালো করে ছবি আঁক। সারাক্ষণ ধরে প্যাস্টেলে সে ছবি আঁকতে শুরু করে, আর সেই ছবি আঁকাটা কিন্তু তার মনোযোগকে এক জায়গায় নিয়ে আসে। এটা ঠিক যে এখানে যে ছেলে মেয়েরা বসে আছে 1 ঘন্টা এমনি বসে আছে, তাদের ভিতর চিত্ত চাঞ্চল্য হবে না তা না। আমি চোখ পাকালে কি হবে? তাদের হচ্ছে এটা বয়সজনিত, এটা একটা প্রবণতা। এই প্রবণতাটা না থাকলে সে অস্বাভাবিক অসুস্থই মনে হয়। কিন্তু সেই প্রবণতাটাকে শৈল্পিকভাবে যখন আমরা কনভার্ট করতে পারবো, তখন সে একজন আদর্শ ছাত্র বা আদর্শ ছাত্রী হতে পারে। পড়াশোনা সবাই বিশাল কিছু হবে এখন কিছু নয়, কিন্তু তাহলে দুটো দিক হচ্ছে, একটা হচ্ছে মানুষের চরিত্র গঠন, মানুষের শালীনতা, সৌজন্যবোধ, ব্যবহারিক আচরণ তৈরি করা, সেটা একটা কাজ। দ্বিতীয় হচ্ছে পড়াশোনা, এটা শিক্ষার মূল উদ্দেশ্য। দেখো খুব সুন্দর বলেছেন যে একটা আমরা শিক্ষার অন্যতম উদ্দেশ্য 5টা আমরা গ্রেড এখানে স্কুল লেভেলে পড়ে থাকি। তার দুটো হচ্ছে সহানুভূতি আর সমানুভূতি, অর্থাৎ সিম্প্যাথি আর এমপ্যাথি। ক্লাসরুমে পাশাপাশি আমরা যারা বসছি, আমরা একসাথে আছি। ও নাটক করার সময় কে কোন ধর্মের ছেলে, কে কোন ধর্মের মেয়ে, কে কোন জাত, কে কোন পাত, আমরা কখনো কি ভাবি? তেমনি ভাবে ক্লাসরুমেও আমরা ভাবি। তাহলে এই যে পাশাপাশি থাকা, একসঙ্গে থাকা, বহুত্বের মধ্যে ঐক্যকে প্রতিষ্ঠিত করা, সেটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে পিছিয়ে আছে, ও সংলাপটা ভুলে গেলে আমি অনেক সময় স্টেজে দেখেছি আর একজন পিটপিট করে বলে দেখে এটাই ছিল বল। এই যে সহযোগিতা, সেই সহযোগিতা কিন্তু এখান থেকে আমরা শিখি। আমার কোনো ছাত্র তার সহপাঠীকে সহযোগিতা করবে, এটাই তো বিষয়। কিন্তু উল্টো দিকে সৎ সংস্কৃতির পাশাপাশি এটাও আমাদের কখনো কখনো শেখানো হয়, আমাকে আমার মতো থাকতে দাও। তার উল্টো দিকে এটাও বলা হয় মানুষ মানুষের জন্য। তাহলে দুটো সংস্কৃতির মধ্যে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যেমন নিজেদের আত্মোন্নতির জন্য চেষ্টা করব, পাশাপাশি আমরা সবার জন্য, সমাজের জন্য, বন্ধুর জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য কাজ করব।
সেই কাজ করাটা কিন্তু সংস্কৃতির মাধ্যমেই হয়। তো সংস্কৃতির অধঃপতনের ফলে কি হয়? যার ভেতর সংস্কৃতি নয়, অনবরত গালাগালি দিতে পারে। যে হাত কলম ধরে সে হাত কখনো ছুরি চালায় না। যে মুখ সুন্দর গান করে, সুন্দর কবিতা বলে, সে মুখ কখনো গালাগালি দিতে পারে না। সুতরাং মানুষ ভূমিকে তৈরি করে এই সংস্কৃতি। আমরা সংস্কৃত মনা হব। আমি কবিতা নাও বলতে পারি, আমি নাও, কিন্তু শুনে ভালো লাগার অনুভূতি আমার ভেতর থাকতে পারে। আমি ভালো নাচতে নাও পারি, কিন্তু নাচের নান্দনিক দিকটা আমাকে আনন্দিত করতে পারে। আমি ভালো ছবি নাও আঁকতে পারি, কিন্তু ছবির সৌন্দর্য আমাকে মোহিত করতে পারে। আমি সংলাপ উচ্চারণ করতে ব্যর্থ, কিন্তু সংলাপ ভালো লাগে, আমার প্রাণকে স্পর্শ করে। সুতরাং আমি সেইভাবে নিজেকে চলতে পারি। এখন আমাদের অনেক ছেলে মেয়ে, প্রায় 50-60টা ছেলে মেয়ে প্রতি বছর নাটকে, কোনো না কোনো নাটকে থাকে। সম্প্রতি বনগা থেকে ঘুরে এলো, গোবরডাঙ্গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি আগে যে স্কুলে ছিলাম সেই স্কুলে উচ্চারণের খুব সমস্যা ছিল, এখনো আছে। এমনকি এই বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী ল আর ন পারতেন না। অনেকেই এরকম, লবণকে নবন, লোককে নোক, নৌকাকে লৌক। এই যে মুখের আগুন, থিয়েটার পারে।